হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। এই ভিডিওটা ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য, কারণ আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমাদের ইউনিট 3 অর্থাৎ ডেটা ভার্চুয়ালাইজেশন উইথ স্প্রেডশিট মানে এক্সেল সম্পর্কে। অলরেডি আমি এই 4টে চ্যাপ্টার অর্থাৎ ইন্ট্রোডাকশন, ওয়ার্ক ডেটা উইথ টেবিল, ক্যালকুলেশন আর চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্সেস, এই 4টে চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিয়েছি। আজকে তোমাদের শুরু করব তোমাদের 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ডেটা অ্যানালিসিস অ্যান্ড ম্যানুপুলেশন। এই চ্যাপ্টারটা আমি টোটাল দুটো ভিডিওতে আমি ডিভাইড করব, যেখানে আজকের ভিডিওতে তোমরা যেগুলো জানতে পারবে সেগুলো চলো এক এক করে দেখে নিই। সবার ফার্স্টে চ্যাপ্টার নাম ডেটা অ্যানালিসিস অ্যান্ড ম্যানুপুলেশন, মানে ডেটাকে কি করে আমরা অ্যানালাইজ করবো এবং ম্যানুপুলেশন করতে পারবো। সবার প্রথম প্রশ্ন, ডেটা উপস্থিতি স্ক্রিনে সীমিত রাখার প্রয়োজন কেন হয় এবং এর জন্য কোন ফাংশন বা বৈশিষ্ট্য আমরা ব্যবহার করতে পারি। দেখো, আমরা অনেক ধরনের ডেটা আমাদের এক্সেল শিটে দিয়ে থাকি, কিন্তু এর একটা সীমিত ধারা রাখা উচিত। রিজনটা কেন? কারণ কিছু ডেটা এমন থাকে যেগুলোর প্রয়োজন আমাদের হয় না, বা যেই ডেটাগুলো খুবই বড় আকারে হয়, তার জন্য আমাদের কি করতে হয়, এগুলোকে সীমিত ওয়ে রেখে দিতে হয়। যখন প্রয়োজন একমাত্র তখনই দেখো, তাছাড়া প্রয়োজন নেই। এবার আমরা দুটো উপায়ে এই কাজটা করতে পারি। এক, হাইড বা আনহাইড, আর দ্বিতীয়টা গ্রুপিং করে। হাইড আনহাইডের মাধ্যমে সেই লেখাগুলো হাইড হয়ে যাবে, যখন দরকার তখন আনহাইড করা যাবে। আর গ্রুপিংয়ের মাধ্যমে আমরা সেই লেখাগুলোকে কোল্যাপস বা এক্সপ্যান্ড করতে পারবো। তাই কি বলছে, হাইড বা আনহাইড, কোনো নির্দিষ্ট কলাম বা শ্রেণীকে অর্থাৎ রোকে আমরা হাইড বা আনহাইড করতে পারি আমাদের ব্যবহার অনুযায়ী। আর গ্রুপিংয়ের মাধ্যমে আমরা একাধিক সারি বা কলামকে একসঙ্গে গ্রুপ করতে পারি, সেগুলোকে প্রয়োজনে কোল্যাপস বা এক্সপ্যান্ড করতে পারি। পরের প্রশ্ন আসে, আপনি কিভাবে এক্সেলে একটি কলামকে হাইড করতে পারবেন এবং আনহাইড করার উপায় কি? সবার ফার্স্টে এক্সেলে চলে আসি। ধরো আমি এখানে লিখলাম হ্যালো, পরের লাইনে লিখলাম ওয়ার্ল্ড, দিস ইজ ইন্ডিয়া। ঠিক আছে, আমি সি নম্বরে যে কলামটা, এর মধ্যে কিন্তু ডেটা পুট করেছি, বি সি ডি এসব জায়গার মধ্যে শুধু সিতে ডেটা আছে। আমি যে এই সি নামে যে কলামটা আছে এটাকে হাইড করতে কিভাবে করব? সবার আগে আমাকে কলাম হেডটা সিলেক্ট করতে হবে। দেখো আমি সিতে গিয়ে সিলেক্ট করে নিয়েছি, আমি কিন্তু এখান থেকে এরকমভাবে সিলেক্ট করলে হবে না, আমাকে কলাম হেডে গিয়ে সিলেক্ট করতে হবে। এবার তোমার মাউস থেকে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে দেখো এখানে একটা অপশন দেবে হাইড বলে, জাস্ট ক্লিক করো, এটাকে হাইড হয়ে গেল। তাহলে হাইড যখন হলো, আনহাইড কি করে করবে? আমাকে তো আনহাইডও করতে হবে তো প্রয়োজনে। জাস্ট যেটা হাইড করেছো তার আগে আর পরে যে কলাম দুটো আছে সেটাকে এরকমভাবে সিলেক্ট করে নিয়ে আবার রাইট ক্লিক করো। এখানে দেখো একটা অপশন আছে আনহাইড, ক্লিক করলেই আনহাইড হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ এই কাজটা আমরা কি, যেমন কলামের দিকে করলাম, আমরা রোয়ের দিকেও করতে পারি। কিভাবে করতে পারি, আমি ডেটা কিছু পুট করে নিই। ঠিক আছে, এখানে কিছু ডেটা আছে, আমি চাই 4 নম্বর যে রোটা আছে এটাকে হাইড করতে। কিভাবে? সেম প্রসেস, আগে রো হেডে ক্লিক করলাম, তারপরে এখানে মাউস ক্লিক করলাম, হাইড, ব্যাস হাইড হয়ে গেল। একইভাবে 3 আর 5কে আমি যখন সিলেক্ট করে আবার আনহাইড বাটনে ক্লিক করবো, দেখো এখানে আনহাইড হয়ে গেল। এভাবে তোমরা কোনো রো বা কোনো কলামকে হাইড বা আনহাইড করতে পারবে। তারপরে প্রশ্ন কি বলছে, ডেটা ক্লিনিংয়ের জন্য টেক্সট ফাংশন ব্যবহার করার প্রয়োজন কেন? দুটি টেক্সট ফাংশনের উদাহরণ দাও। আমরা যদি দুটো না অনেক বেশি পড়বো। ডেটা ক্লিনিং কেন করব? সাধারণত কি হয়, আমরা যখন এক্সেলে ডেটা লিখি তখন অনেক ভুলভাল ডেটাও আমরা লিখে ফেলি। ভুলভাল অ্যাকচুয়ালি ভুল ফরম্যাটিং অফ ডেটা লিখে ফেলি। হয়তো কোনো এমন একটা ডেটা পুট করলাম যার আগেও অনেক স্পেস রয়ে গেছে, পেছনেও অনেকটা স্পেস আছে, তাই দেখতে জিনিসটা আনইভেন লাগে। এগুলোকে ঠিক করার জন্য আমরা কি ব্যবহার করব? এই ডেটা ক্লিনিং টুলসগুলো। এর মধ্যে কি কি আছে? সবার ফার্স্ট আছে ট্রিম। ট্রিমের মাধ্যমে কি হয়, পার্টিকুলার কোনো লেখার আগে বা পরে যদি কোনো স্পেস থাকে সেগুলোকে ঠিক করে দেয়। চলে যাবো এক্সেলে, এখান থেকে এগুলোকে সরিয়ে দিলাম। জাস্ট দেখো কি করে করতে হয়। আমি এখানে একটা কোটেশন দিলাম, কোটেশনের মধ্যে এখানে কিছু স্পেস দিয়ে লিখলাম INDIA, DIA, আবার কিছু একটা স্পেস দিলাম। এতে কি হলো, লেখাটা কিন্তু ঠিকঠাক হলো না, এটা আনইভেন আছে। এটাকে ঠিক করার জন্য কি করব, আমরা এটা ফাংশন বা ফর্মুলা ইউজ করব। লিখবো কি, ট্রিম, TRIM। এবার ব্র্যাকেটের মধ্যে আমাকে এই সেলটাকে দিয়ে দিলাম, যে এন্টার প্রেস করবো, দেখো একদম ঠিকঠাক সুন্দর ফরম্যাটে এনে দিয়েছে। আমরা কি কোটেশন ইউজ না করলে এটা কাজ করবে না? অবশ্যই কাজ করবে। ধরো এখানে আমি লিখলাম কিছু স্পেস দিয়ে INDIA, DIA, আবার কিছু স্পেস দিয়ে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন। একইভাবে ইজ ইকুয়াল টু TRIM,
আমাকে সেলটাকে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখো আগে যে স্পেসগুলো আছে সেগুলোকে ঠিক করে দাও। এইভাবে তোমরা ট্রিম ফাংশনকে ব্যবহার করতে পারবে। ট্রিমের পরে কি আছে? ট্রিমের পরে আছে প্রপার। প্রপারের কাজ কি? তুমি ধরো কোনো সেন্টেন্স লিখেছো, সেই সেন্টেন্সের সবই কি স্মল কেসে, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এটা কি সমস্ত স্মল কেসে আছে, কিন্তু আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে প্রথম লেখাটা সবসময় কি হয়, আপার কেসে হয় বা ক্যাপিটালে হয়। কিভাবে ঠিক করবে এটা? PRO, প্রপার, সেলটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম, দেখলে হ্যালোর H ক্যাপিটাল, ওয়ার্ল্ডের W ক্যাপিটাল হয়ে গেল। এরপরে ফাংশন কি আছে? এরপরে ফাংশন আছে লোয়ার আর আপার। লোয়ারের মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে কোনো লেখাকে আমরা লোয়ার কেসে করতে পারি, আপারের মাধ্যমে যে কোনো লেখাকে আমরা আপার কেসে করতে পারি। সবার আগে আমরা লোয়ার কেসটাকে দেখি, INDIA, ইন্ডিয়া, এটাকে আমি লোয়ার কেসে করবো। কিভাবে করবো? ইজ ইকুয়াল টু LOWER, লোয়ার আছে, আমাকে সেলটাকে সিলেক্ট করতে হবে। দেখো আমি বারবার একটা সেলেই কাজ করছি, মানে কিন্তু এমন না এই ফাংশনগুলো শুধু একটা সেলে কাজ করবে, তোমরা মাল্টিপল সেলকেও সিলেক্ট করে কাজ করাতে পারবে। হয়ে গেল ইন্ডিয়া। এইবার ধরো আমি কোনো একটা লোয়ার কেসে আছে, সেটাকে ক্যাপিটালে করতে INDIA, ইন্ডিয়া, এটাকে আপার কেসে করতে গেলে ইজ ইকুয়াল টু UPPER, সেলকে করো সিলেক্ট, ব্র্যাকেট করো ক্লোজ, ব্যাস ইন্ডিয়া চলে আসলো। এভাবে তোমরা কোনো সেলকে সুসজ্জিত করতে পারো। এরপরে প্রশ্ন কি বলছে? যদি কোনো সেলে প্রোডাক্টে এই যে এরকম ভাবে থাকে, এটাকে কি করে তোমরা ঠিক করবে? জাস্ট লাইক আমরা একটু আগে যেটা করেছিলাম ইন্ডিয়ার মাধ্যমে। যদি আরেকবার করে দেখাই, কিছুটা এরকম বলছে, ফাঁকা দিলাম অনেকটা, তারপরে লিখলাম INDIA, আবার কিছুটা ফাঁকা দিয়ে এখানে একটা কোটেশন চিহ্ন দিয়ে দিলাম। এবার যখন আমরা এটা ট্রিম ফাংশন ব্যবহার করে কাজ করব, সেলটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার, ব্যাস এরকম সুসজ্জিত হয়ে গেল। বুঝতে পারলে? পরের প্রশ্ন কি বলছে? ডেটা স্প্লিটিং এবং কম্বাইনিং বলতে কি বোঝো? ডেটা স্প্লিটিং মানে আমরা কোনো একটা ডেটা নিয়ে কাজ করছি, সেই ডেটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা, একেই কি বলা হয়? ডেটা স্প্লিটিং। ডেটা কম্বাইনিং বলতে কোনো একটা ডেটা আছে, সেই ডেটাগুলোকে, অর্থাৎ ছোট ছোট ডেটা আছে, সেগুলোকে কম্বাইন করা, মানে একসঙ্গে জুড়ে দেওয়া, সেটাকে কি বলা হয়? ডেটা কম্বাইন। এক্সেলে ডেটা স্প্লিট করার জন্য যে টুলগুলো আছে সেগুলোকে লিখতে হবে, এবং ডেটা একত্রিত করার জন্য একটি ফাংশনের উদাহরণ দিতে হবে। দেখো ডেটা স্প্লিট করার জন্য আমরা প্রচুর টুল ব্যবহার করি, যেমন কমা ব্যবহার করতে পারি, কোনো স্পেস ব্যবহার করতে পারি, কোনো হাইফেন ব্যবহার করতে পারি। এখানে প্রচুর এক্সাম্পল তোমাদের আছে, এছাড়াও তোমরা আরও অনেক কিছু পাবে। আর ডেটা একত্রিতকরণের জন্য আমরা দুটো জিনিস করতে পারি, একটা কনক্যাটিনেশন আর দ্বিতীয়টা অ্যাম্পারসেন্ট। এগুলো আমরা ব্যবহার করে এই কাজটা করতে পারি। কিভাবে করতে পারি? সবার আগে আমি এগুলোকে এখান থেকে ডিলিট করে দিই। ফর এক্সাম্পল আমি লিখলাম রাম, পাশে লিখলাম বাবু, মানে রাম আর বাবু দুটো আলাদা আলাদা সেলে আছে, আমি চাই এই দুটো ডেটাকে একসঙ্গে কম্বাইন করতে। তাহলে আমরা ইজ ইকুয়াল টু দিয়ে ফাংশনটা লিখবো কনক্যাটিনেশন। এবার যে দুটো সেলকে করতে চাই, প্রথমে সেই সেলটাকে সিলেক্ট করব, কমা দেবো, পরের সেলটাকে দেবো যেখানে আমি ডেটাটা নিতে চাই, ব্র্যাকেট, এন্টার। দেখো রাম আর বাবু আলাদা সেলে ছিল, আর এখানে পুরো একটা সেলেই দুটো জিনিস চলে এসেছে। বুঝতে পারলে? এইভাবে কোনো সেলকে তোমরা একত্রীকরণ করতে পারবে। এছাড়াও এই যে অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে করতে পারবে। অ্যাম্পারসেন্ট সাইনের এক্সাম্পল দেখো এখানে একটা দিয়েই দিয়েছে। বুঝতে পেরেছো? এভাবেও তোমরা কিন্তু করতে পারবে। কি দেখো, ধরো এখানে আমি দিলাম সমান সমান চিহ্ন, প্রথমে এই সেলটা, অ্যাম্পারসেন্ট সাইন, কোটেশন, চাইলে নাও দিতে পারো, অ্যাম্পারসেন্ট সাইন, এইটা, এন্টার প্রেস করো, রামবাবু চলে আসলো। এরপরে প্রশ্ন কি বলছে? পরে প্রশ্ন বলছে ডেটা নর্মালাইজেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন বলতে কি বোঝায় এবং ডেটা বিশ্লেষণে এর গুরুত্ব কি? সবার প্রথমে ডেটা নর্মালাইজেশন বলতে কি বোঝে? বলছে একটি ডেটাকে একটি নির্দিষ্ট স্কেলে নিয়ে আসে, যেখানে ডেটা সর্বনিম্ন মান 0 হয় এবং সর্বোচ্চ মান 1 হয়। এটি বিভিন্ন স্কেলের ডেটাকে তুলনা করার জন্য কার্যকর। এবার ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন, এটি ডেটাকে এমনভাবে স্কেল করে যেখানে গড় 0 হয় এবং স্ট্যান্ডার্ড ডিভিশন সবসময় 1 হয়। এটি ডেটা সেটে আউটলাইনার বা চরম মানগুলির প্রভাব কমাতে সাহায্য করে। গুরুত্ব কি? বলছে ডেটা বিশ্লেষণ বিশেষ করে মেশিন লার্নিং এর ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, যেখানে আমাদেরকে ছোট ছোট ডিটেল ও মেশিনকে বোঝাতে হয়।
একটি ডেটাবেসে বিভিন্ন ধরনের সংখ্যা আছে, এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, থাকলে কেন নর্মালাইজেশনের প্রয়োজন হবে? দেখো, তুমি আমি বুঝতে পারছি বয়স মানে কি, কোনো এজ মানে কি, কিন্তু কম্পিউটার সেটা চট করে বুঝতে পারবে না। কম্পিউটারকে বোঝানোর জন্যই আমাকে কিন্তু সমস্ত লেখাকে নর্মালাইজ সবার আগে করতে হবে। যদি নর্মালাইজ না করি আমরা কিন্তু সেই ডেটাটাকে প্রসেস করতে পারবো না বা অ্যানালিসিস করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা পারবো, মেশিন পারবে না। মেশিন যাতে বুঝতে পারে তার জন্যই কিন্তু সবসময় আমরা নর্মালাইজ করে নেব। এতে কি হবে, আমার ডেটাটা খুব তাড়াতাড়ি প্রসেস হবে, আর সেই ডেটাটার প্রতিটা যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো কম্পিউটার বুঝতে পারবে। এই কারণে ডেটা নর্মালাইজেশনের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটা এই অবধি। এটা তোমাদের পার্ট 1, যেখানে তোমরা ডেটা নর্মালাইজেশন কি করে তোমরা কোনো ডেটাকে কনক্যাটিনেট করতে পারবে, কি করে তোমরা ট্রিম করতে পারবে, লোয়ার কেস আপার কেস এগুলো করতে পারবে। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। এরপরের পার্টে আমি তোমাদের ডেটা রেঞ্জ নেম এগুলো সম্পর্কে করাবো। তো আজকে ভিডিওটাই অবধি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।